8 মার্চ 2014 রাত 12:42 মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু উড্ডয়নের মাত্র 39 মিনিট পর বিমানটি হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইটে 227 জন যাত্রী, 10 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। বিমানটি চালাচ্ছিলেন 2 জন পাইলট। একদিকে ছিলেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের দক্ষ এবং অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এবং অপরদিকে ছিলেন কো পাইলট ফার্স্ট অফিসার ফারিক হামিদ। ফ্লাইটটি প্রায় 20 মিনিট ধরে সঠিক দিকেই উঠছিল। রাত 1:08 বিমানটি মালয়েশিয়ার উপকূল অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে ভিয়েতনামে প্রবেশ করে। ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ রিপোর্ট করেন, বিমানটি 35,000 ফুট উচ্চতায় রয়েছে এবং সবকিছু স্বাভাবিকভাবে চলছে। এর ঠিক 11 মিনিট পর বিমানটি ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের আওতায় প্রবেশ করে। ঠিক সেই সময় কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল রেডিওতে বলে, এর উত্তরে ক্যাপ্টেন জাহারি বলেন, শুনতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে এবং সেই মুহূর্ত পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের সেই কথাগুলোই ছিল বিমান থেকে শোনা শেষ শব্দ। এরপর এই বিমানের আজ পর্যন্ত আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব MH370 এর সঙ্গে আসলে কী ঘটেছিল, কেন এটি নিখোঁজ হয়ে গেল এবং এত বছর পরও কেন এই রহস্যের কোনো নিশ্চিত সমাধান পাওয়া যায়নি। Breaking news tonight, a Malaysia Airlines flight MH370 Flight MH370 disappeared en route to Beijing. 0, we are ready, passing flight number 310 to Beijing. Malaysia 370. Flight MH370 ended in the southern Indian Ocean. ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করার পর রাত 1:21 বিমানটি হঠাৎ রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। কুয়ালালামপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমে বিষয়টি খেয়াল করেনি। পরে যখন তারা বুঝতে পারে তখন তাদের ধারণা হয় যে বিমানটি তাদের রাডারের সীমা অতিক্রম করে ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করেছে, তাই তারা এটিকে অস্বাভাবিক বলে মনে করেনি। অন্যদিকে ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল দেখতে পায় যে MH370 তাদের আকাশসীমায় প্রবেশ করেছে এবং প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। তারা বিমানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। বারবার চেষ্টা করার 18 মিনিট পর ভিয়েতনামের কন্ট্রোলাররা কুয়ালালামপুরকে জানিয়ে দেয় যে MH370 রাডার থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে। সাধারণত এমন পরিস্থিতিতে কুয়ালালামপুরের অ্যারোনটিক্যাল রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারকে 1 ঘন্টার মধ্যে জানানো উচিত ছিল যে তাদের এই বিমানটি নিখোঁজ হয়েছে। কিন্তু বাস্তবে জরুরি অবস্থা শুরু হতে 4 ঘন্টা সময় লেগে যায়। সকাল 6:32 এই বিমানটি বেইজিংয়ের বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, কিন্তু সেটি আর কখনো অবতরণ করেনি। কুয়ালালামপুরের রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করে বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। মানচিত্র দেখলে বোঝা যায় বিমানটি মালয়েশিয়া থেকে বেইজিংয়ের দিকে যাচ্ছিল। মাঝখানে রয়েছে ভিয়েতনাম এবং দক্ষিণ চীন সাগর, তাই স্বাভাবিকভাবেই অনুসন্ধান শুরু হয় দক্ষিণ চীন সাগর এলাকায়। এটি ছিল একটি আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান। 7টি ভিন্ন দেশের 34টি জাহাজ এবং 28টি বিমান পরদিন সকাল থেকে MH370কে খুঁজতে শুরু করে, কিন্তু বিমানটির কোনো চিহ্নই পাওয়া যায়নি। প্রায় 4 দিন পর 12 মার্চ একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। জানা যায় বিমানটি বেসামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে গেলেও সেই রাতে একটি সামরিক রাডার এটিকে শনাক্ত করেছিল। আরও আশ্চর্যের বিষয় হলো, সেই সামরিক রাডার অনুযায়ী বিমানটিকে সর্বশেষ রাত 2:22 দেখা গিয়েছিল, কিন্তু সেটি দক্ষিণ চীন সাগরে ছিল না, বরং মালয়েশিয়ার পশ্চিমে মালাক্কা প্রণালী অতিক্রম করে সেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। অর্থাৎ বিমানটি বেইজিংয়ের সম্পূর্ণ বিপরীত দিকে উড়ে যাচ্ছিল। এই খবর প্রকাশের পর সবাই হতবাক হয়ে যায়। তাহলে বিমানটি আসলে কোথায় গেল? কয়েকদিন পর তদন্তকারীরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ পান, স্যাটেলাইট ডাটা। জানা যায় বিমানটি স্বয়ংক্রিয়ভাবে একটি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছিল। সাধারণত বড় যাত্রীবাহী বিমান যেমন বোয়িং 777 নিয়মিতভাবেই স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এখানে একটি সমস্যা ছিল। বিমানটি স্যাটেলাইটের সঙ্গে শুধু সংযোগ স্থাপনের চেষ্টা করেছিল, এটি নিজের অবস্থান সংক্রান্ত কোনো তথ্য স্যাটেলাইটে পাঠাতে পারেনি। ফলে স্যাটেলাইট শুধু এইটুকুই জানত যে বিমানটি তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল। এরপর কিছু বিজ্ঞানী ও তদন্তকারীরা সিদ্ধান্ত নেন যে এই তথ্য ব্যবহার করেই বিমানের সম্ভাব্য অবস্থান বের করার চেষ্টা করা হবে। তাদের ধারণা ছিল স্যাটেলাইট যখন সংকেত গ্রহণ করেছিল তখন তার অ্যান্টেনা বিমানের দিকেই ঘুরেছিল।
অ্যান্টেনার কোণ পরিমাণ করে এবং বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে তারা অনুমান করেন বিমানটি কোথায় থাকতে পারে। তবে স্যাটেলাইটের সাহায্যে সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব ছিল না। শুধু এইটুকু বলা সম্ভব ছিল যে সাদা রঙের বিশাল মানচিত্র গ্রাফিক্সে দেখা যাচ্ছে বিমানটি যোগাযোগের সময় সে বৃত্তের যে কোনো স্থানে থাকতে পারে। বিমানটি মোট 7 বার স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তাই মানচিত্রে 7টি আলাদা বৃত্ত দেখানো হয়েছে। এগুলোকেই বলা হয় স্যাটেলাইট হ্যান্ডশেকস। প্রতিটি বৃত্তে সেই সময়টি লেখা ছিল যখন বিমানটি যোগাযোগের চেষ্টা করেছিল। সবশেষ বা সপ্তম বৃত্তটি ছিল বিমানটির শেষ সম্ভাব্য অবস্থানের নির্দেশক। এটাই ছিল শেষবার যখন বিমানটি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু এখানে সবচেয়ে বিস্ময়কর হলো বৃত্তটির বিশাল আকার। এটি কাজাখস্তান থেকে শুরু করে চীন, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার পাশে বিশাল ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ এই পুরো শেষ বৃত্তের যে কোনো এক জায়গায় বিমানটি থাকতে পারে, এমনকি এর পরেও আরও সামনেও এগিয়ে যেতে পারে, কারণ এটি ছিল কেবল শেষ যোগাযোগের স্থান। এরপর তদন্তকারীরা বিমানের গতি এবং অবশিষ্ট জ্বালানির পরিমাণ বিশ্লেষণ করে আরও কিছু হিসাব করেন। সেই হিসাব অনুযায়ী তারা ধারণা করেন যে বিমানটি এই বৃত্তের একটি নির্দিষ্ট ছায়াযুক্ত অংশে থাকতে পারে। এই অংশটির নাম দেওয়া হয় দ্য সেভেন্থ আর্ক। অস্ট্রেলিয়ার পশ্চিমে প্রায় 2000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বিশাল একটি এলাকা জুড়ে এই সেভেন্থ আর্ক। এটি এমন একটি অঞ্চল যার সমুদ্রতল সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত। এরপর এই এলাকায় একের পর এক অনুসন্ধান অভিযান চালানো হয়। হলুদ রঙে দেখানো অংশগুলো সেই সব এলাকা যেখানে অনুসন্ধান চালানো হয়েছিল, আর কমলা রঙের অংশটি ছিল প্রায়োরিটি চার্জ এরিয়া, যেখানে সবচেয়ে বেশি অনুসন্ধান পরিচালিত হয়। এপ্রিল 2014 পর্যন্ত সমুদ্রের উপরে যে অনুসন্ধান অভিযান চলছিল তা একেবারে বন্ধ করে দেওয়া হয়, কারণ এতে কোনো লাভ হচ্ছিল না। যদি বিমানটি বিধ্বস্ত হয়ে যায় তাহলে সেটি নিশ্চয়ই সমুদ্রের পানির উপরে ভাসবে না, অবশ্যই ডুবে যাবে। তাই সমুদ্রের তলদেশে অনুসন্ধান অভিযান শুরু করা হয়। সে সময় বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান পরিচালিত হয়। মাসের পর মাস, বছরের পর বছর ধরে তারা এই বিমানটির খোঁজ চালিয়ে যায়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। 3 বছর পর প্রায় $160 মিলিয়ন ব্যয় করার পরে এই অভিযান বন্ধ করে দেওয়া হয়। এই অনুসন্ধান সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তবে সব ব্যর্থতার মাঝে একটি ভালো খবর আসে। জুলাই 2015 সালে এই বিমানের প্রথম ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। সমুদ্রে ভেসে আসা একটি ধ্বংসাবশেষ, যেটি রিইউনিয়ন দ্বীপে পাওয়া যায়। এই দ্বীপটি মাদাগাস্কারের পূর্ব দিকে অবস্থিত। সেখানে বিমানটির একটি ফ্ল্যাপেরন পাওয়া যায়। ছবিতে আপনারা দেখতে পারবেন এই বিমানটির একটি ভাঙা অংশ। এরপর 2018 সালে ওশান ইনফিনিটি নামের একটি আমেরিকান কোম্পানি মালয়েশিয়ান সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারা জানায় যে তারা নতুন করে অনুসন্ধান অভিযান পরিচালনা করবে, আর যদি বিমানটি তারা খুঁজে না পায় তাহলে তারা কোনো ফি নেবে না। এই শর্তে তারা নতুন অনুসন্ধান অভিযান শুরু করে। তাদের কাছে অত্যন্ত উন্নত মানের পানির নিচে নজরদারি করার যন্ত্র ছিল। অনুসন্ধানের সময় তারা পুরো সমুদ্রতলের মানচিত্র তৈরি করেছিল। তারাও অনেক মাস ধরে এই অভিযান পরিচালনা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারাও ব্যর্থ হয়, কিছুই পাওয়া যায়নি। সমুদ্রের উপরিভাগে এবং সমুদ্রের তলদেশে সব অভিযান ব্যর্থ হওয়ায় এদিকে মালয়েশিয়ান পুলিশ আলাদাভাবে তৃতীয় একটি তদন্ত শুরু করে। তারা ভাবল কেননা বিমানে থাকা যাত্রীদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক, পাইলটদের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখা হোক যে তাদের অতীত ইতিহাস কেমন ছিল। কোথাও কি এমন কোনো ইঙ্গিত আছে যে কেউ ওই বিমানটি ছিনতাই করার চেষ্টা করেছিল? এই সময় তদন্তের পর একটি তথ্য সামনে আসে। সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় আসলে বিমানটির সঙ্গে কী ঘটেছিল। চলুন একে একে সেই থিওরিগুলো দেখি। প্রথমে ধারণা করা হয় যদি বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে থাকে তাহলে সেটি কিভাবে সম্ভব হলো। হয়তো বিমানে কোনো বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছিল, অথবা ত্রুটির কারণে কোনো আগুন লেগে গিয়েছিল, অথবা দুর্ঘটনা প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানের যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিয়েছিল, অথবা কোনো যাত্রী কিংবা পাইলট ইচ্ছাকৃতভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল। এই তথ্য অনুযায়ী অভিযোগের আঙুল তোলা হয় ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের দিকে। বলা হয় তিনি ইচ্ছাকৃতভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন, বিমানটি জোর করে সমুদ্রে নিয়ে গিয়ে বিধ্বস্ত করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো তিনি এমনটা কেন করবেন? এর সপক্ষে যুক্তি হলো কারণ ককপিট থেকে একজন পাইলট চাইলে ট্রান্সপন্ডার বন্ধ করতে পারেন, বিমানের গতিপথ পরিবর্তন করতে পারেন, এমনকি অটো পাইলটের সেটিংসও বদলে দিতে পারেন। MH370-র ক্ষেত্রে যেমনটা ঘটেছিল। ট্রান্সপন্ডার বন্ধ থাকার কারণে কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই বিমানটিকে রাডারে শনাক্ত করতে পারেনি। যে কোনো বিমানের ক্ষেত্রে বিমান অটোমেটিক অটো পাইলট মোডে চলে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার সেটিংস পাইলট নিজে থেকে পরিবর্তন করে এবং সেটিংসে সেটি সেট আপ করে দেওয়া হয় নির্দিষ্ট রুট
কিন্তু আসলে জাহারি আহমেদ শাহকে কেন দোষারোপ করা হয়? এই তথ্যের পক্ষে কয়েকটি যুক্তি দেওয়া হয়। প্রথম যুক্তি হলো বিমানটি ভিয়েতনাম থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে আবার মালয়েশিয়ার দিকে ফিরে আসে। এটি অটো পাইলট নিজে থেকে করতে পারত না, বিমানটির পাইলটই ইচ্ছাকৃতভাবে এটি করেছিলেন। দ্বিতীয় যুক্তি হলো বিমানটিকে থাইল্যান্ড ও মালয়েশিয়া সীমান্তের ঠিক মাঝখানে উড়ানো হয়েছিল। বলা হয় এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল যাতে দুই দেশের আকাশ সীমায় রাডারকে এড়িয়ে যাওয়া যায়। তৃতীয় এবং সবচেয়ে মজার বিষয়টি হলো বলা হয় ক্যাপ্টেন জাহারি শাহের বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর ছিল। এটি অবশ্য অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই ফ্লাইট সিমুলেটরের একটি ফ্লাইট পথ তৈরি করেছিলেন, আর কাকতালীয়ভাবে সেই পথটি MH370-র সাথে মিলে গিয়েছিল। এটি শুনে আপনার মনে হতে পারে তাহলে নিশ্চয়ই এমনটি ঘটেছিল, পাইলট নিজেই বিমানটি বিধ্বস্ত করে দিয়েছিল। কিন্তু অনুসন্ধান অভিযানে সরকারি প্রধান এই তথ্যটি সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তিনি বলেন এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এর বিপক্ষে অনেক যুক্তি রয়েছে। প্রথমত, তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সম্মানিত একজন পাইলট, সবাই তাকে সম্মান করতেন। তার কোনো পারিবারিক সমস্যা ছিল না, না কোনো আর্থিক সমস্যা এবং না কোনো অতীত রেকর্ড। যদি একজন পাইলট আত্মহত্যা করতে চাইতেন এবং পুরো বিমানটা বিধ্বস্ত করতে চাইতেন, তাহলে তার আচরণ বা ব্যক্তিগত জীবনে অদ্ভুত কিছু না কিছু লক্ষণ দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। তাই দ্বিতীয় তথ্য সামনে আসে, যেখানে বলা হয় বিমানে অন্য কোনো ছিনতাইকারী বা সন্ত্রাসী ছিল, তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। এই তথ্যের পর বিমানে থাকা দুই যাত্রীর উপর সন্দেহ করা হয়। প্রথম জন ছিলেন পুরিয়ানুর মোহাম্মদ মেহেরদাদ এবং দ্বিতীয় জন দিলাওয়ার সাইয়েদ মোহাম্মদ রেজা। তারা দুজনেই ইরানি নাগরিক ছিলেন। তাদের উপর সন্দেহ করা হয় কারণ তারা জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন। একজনের কাছে ছিল ইতালীয় নাগরিকের চুরি হওয়া পাসপোর্ট, আর অন্যজনের কাছে ছিল অস্ট্রেলিয়ান নাগরিকের চুরি হওয়া পাসপোর্ট। দুটি পাসপোর্টই থাইল্যান্ড থেকে চুরি করা হয়েছিল। বলা হয় তারা এই চুরি করা পাসপোর্ট ব্যবহার করে ইউরোপে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন। প্রথমে তারা বেইজিং পর্যন্ত যাওয়ার টিকিট কেটেছিলেন এবং বেইজিং থেকে ইউরোপ যাওয়ার কথা ছিল, কিন্তু তদন্তের পরে জানা যায় কোনো সন্ত্রাসী তথ্য পাওয়া যায়নি এবং তারা শুধু চেয়েছিল ইউরোপে গিয়ে নিজেদের জীবন বদলানোর জন্য। এরপর অনেক নতুন নতুন থিওরি দেওয়া হয় যে বিমানটি এলিয়েন নিয়ে গেছে অথবা আমেরিকান প্রেসিডেন্ট এই বিমান সম্পর্কে অবগত আছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ পর্যন্ত সেই বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনার কি মনে হয় MH370 এর সঙ্গে আসলে কি ঘটেছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।